আমি চোর না, শুধু না বলে নিয়ে যাই। আমি চোর না, শুধু না বলে নিয়ে যাই। একটুখানি আমরা একটু আইএসএল নিয়ে একটু আলোচনা করব। মানে আজকে গোটা দিনে আইএসএল সংক্রান্ত কী কী ঘটনা ঘটলো। তো প্রথমেই বলি যে আজকে আমরা মোটামুটি যা জানতে পারছি যে একটা বিড ইভ্যালুয়েশন কমিটি যে একটা রিপোর্ট জমা দিয়েছে সুপ্রিম কোর্টকে। সেই একটা সারমর্ম হচ্ছে মানে যারা বিডটা তুললো না বা যারা প্রপোজাল জমা দিল না, তাদের একটা দাবি হচ্ছে আমরা তুলতে পারি, কিছু যদি শর্ত মানে কিছু যদি পরিবর্তন আনা হয় আরএফপিতে। কী মানে কীরকম পরিবর্তন ব্যাপারটা হচ্ছে এরকম। দেখুন, আমি চুরি করব না, কিন্তু আমাকে না বলে জিনিস নিতে দেওয়া অধিকার দিতে হবে। আমি চোর না, কিন্তু আমি না বলে জিনিসটা তুলবো। এবার আমরা এক এক করে আসি। বিভিন্ন লোক বিভিন্ন সকাল থেকে দাবি দেওয়া করছে। সবচেয়ে ভালো সুন্দরভাবে লিখেছে হচ্ছে খেলনাওতে। ওই যে আমাদের নাগপাশবাবু আছেন, ওনার যে খেলনাও বলে একটা চ্যানেল আছে, তার ওয়েবসাইটে সুন্দর করে একটা সামারি দিয়েছে যে বিড ইভ্যালুয়েশন কমিটি যে রাও আর এরা যে একটা রিপোর্ট জমা দিয়েছে একটা, সেখানে আমরা একটুখানি দেখি, একটুখানি আলোচনা। আমি এটা একটু পড়ছি, একটু সহজ বাংলা করে পড়ছি। আমি কাজ করতে করতে তাড়াহুড়ো করে পড়েছিলাম। প্রথমত তারা বলছে যে লিগ স্ট্রাকচারিং ইস্যু, প্রমোশন রেলিগেশন নিয়ে বলছে, এতে করে নাকি লং টার্মে খুব একটা সমস্যা হবে। বুঝতে পারছি, কিন্তু তোমার তো ভাই কোনো দিন কোনো প্ল্যান ছিল না। সমস্যা হচ্ছে, দেখুন আপনি বলতে পারেন এটা প্রমোশন রেলিগেশন একটা সমস্যা, সেটা আমরা আগেই আলোচনা করেছি। তা আপনার লং টার্ম সলিউশন কি? আপনি বলতে পারেন ঠিক আছে, আমি একটা সময় গিয়ে প্রমোশন রেলিগেশন শুরু করব, কিন্তু আপনি যে মডেলে চালাচ্ছিলেন সে মডেলে আপনি কোনো দিনই সেটা করতেন না, কারণ আপনার মডেলে সেটা ইনকর্পোরেট করা নেই। তো আপনি কিন্তু বহু আগে গিয়ে এফসিকে কথা দিয়ে এসেছিলেন, কিন্তু তারপর আপনি কথাটা রাখেননি। তো জানি না এই ব্যাপারটা কীভাবে দেখবে এখন সুপ্রিম কোর্ট, এটা তো আপনার আমার হাতে না। দেখা যাক এটা নিয়ে কীভাবে কী করে। এবার বলছে 15 বছরে টেন্ডার ডিউরেশন এই খুব শর্ট। জানি না মানে কতটা হলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, 20, 25, 30, জানি না। এই মতামতগুলো হচ্ছে যারা তোলেনি বা প্রপোজাল জমা দেয়নি তাদের মতামত নিয়ে যে একটা বিড ইভ্যালুয়েশন কমিটি একটা রিপোর্ট তৈরি করেছে। এটা পয়েন্ট নাম্বার 2 এইভাবে লিখেছে আপনার খেল না হতে। তারপরে বলছে পয়েন্ট নাম্বার 3 হচ্ছে জেআইএফএফ যে একটা বছর গেলে একটা টাকা চাইছিল 37.5 crore, 37.5 কোটি, সেটা বেশি। এটা আমরা জানি, এটা মানে কোথেকে কী এসছে আমরা জানি না। মানে 50% কমিয়ে দিয়েছে, 25% কমিয়ে দিয়েছে। আগে 50 কোটি পেতে 75% করে দিয়েছে। এবার বলছে, এইটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে মিডিয়া রাইটসের ওপেন যে টেন্ডার করার, এটা নিয়ে বহুবার আলোচনা করেছি যে এই যে এরা নিজেদের মধ্যে সমস্ত কিছু রাখছিল, মানে যে স্ট্রিমিং বা ম্যাচ যে টেলিকাস্টিং, এরা সমস্ত কিছু নিজের হাতে রেখে দিচ্ছিল, এবং তার ফলস্বরূপ কী হচ্ছিল, মানে এরা আইএসএলকে বাড়তে দিচ্ছিল না। মানে আইএসএল যেন কোনো দিনই ক্রিকেটকে চ্যালেঞ্জ না করতে পারে, আগামী 100 বছরও যাতে না করতে পারে, সেইভাবে সমস্ত কিছু নির্ধারণ করা হচ্ছিল। ম্যাচের টাইমিং রাত 8টায় করা হচ্ছিল, প্রিমিয়াম স্লটে দেওয়া হচ্ছিল না, বা আইপিএল যদি শুরু হওয়ার সম্ভাবনা দেখা দেয় তা আইএসএলের মাঝে ছুটি দিয়ে দেওয়া হচ্ছিল। তো এরা এখন চাইছে যে মানে এই মিডিয়া রাইটসটা আমাদের নিজেদের হাতেই রাখবো, ওপেন টেন্ডারিং করবো না। কারণ টেন্ডার করলে কী হবে, তখন তো একটা চ্যালেঞ্জ করতে পারে কেউ যে আপনি কেন আপনার নিজের লোককে দিচ্ছেন, নিজের সংস্থাকে দিচ্ছেন, আরেকটা সংস্থা এর চেয়ে কম দামে ভালো সার্ভিস দেবে না, তাহলে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন না। আপনি সমস্ত কিছু নিজের কন্ট্রোলে রাখতে চান, আপনি আপনার ক্রিকেটকে ক্ষতি হতে দিতে চান না। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। এবার 5 নম্বর পয়েন্ট বলছে যে আরও স্বাধীনতা চাই ফ্রিডম অ্যান্ড গভর্নেন্স স্ট্রাকচারে। আমি জানি এর বেশি স্বাধীনতা চাইলে তো মানে মানে কে কুকুর আর কে মনিব এটা বোঝা যাবে না, মানে কে কৃতদাস আর কে মনিব বোঝা যাবে না। তাহলে তো এটা এআইএফএফের যে ফান্ডামেন্টাল যে নিউ চেঞ্জটা হয়েছিল কনস্টিটিউশনে, যেটা স্পোর্টস কোড অনুযায়ী, সেখানে বলা হয়েছে যে ফেডারেশনই কিন্তু লিগের মালিক হবে, সেটা হচ্ছে না। মানে চাকর বলছে আমাকে মালিকের মতন অধিকার দিতে হবে, তাহলে তো মালিক চাকর হয়ে গেল, চাকর মালিক হয়ে গেল। দেখা যাক এই বিষয়ে কী হয়। তাও বলছে যে ডিসিশন মেকিং পাওয়ার টু স্কিউড, মানে এআইএফএফের পক্ষে খুব ডিসিশন মেকিং পাওয়ার, এটা একই ব্যাপার হয়ে গেলে আপনি কে বাড়ির চাকর আর কি মনিব বোঝা যাচ্ছে না। মানে মালিক মানে মালিককে আপনি কুকুরের পর্যায়ে নামিয়ে দিচ্ছেন, মালিকের মাল ফাল সব খুলে আপনি সমস্ত কিছু লিক করে দিচ্ছেন, মাও থাকবে না।
মানে মামা করে মালিক, মা মা মালিকের থেকে লিক হয়ে যাচ্ছে, মা থাকছে, মা শুধু ডাল ভাত করে দেয়, মা মা মায়ের কোনো কাজ নেই, মালিক মা হয়ে যাবে। এই হলো ব্যাপার, মালিকের পুরো সমস্ত কিছু লিক করে দেওয়ার একটা ইচ্ছা, মানে এটা হচ্ছে মানে এরা মনের ভাব জানিয়েছে। এবার সুপ্রিম কোর্ট কী বলে আমাদের দেখতে হবে। এবার বলছে ল্যাক অফ ক্লিয়ার অপারেটিং অটোনমি, একই ব্যাপার, মানে আরও স্বাধীনতা চাই। চাকর বলছে আমি কেন এরকম, আমি স্বাধীনতা চাই, আমি মালিকের মতন স্বাধীনতা চাই, মানে সমস্ত কিছু কেড়ে নিচ্ছে মালিকের সমস্ত কিছু অধিকার লিক করে মা বানিয়ে দিয়েছে। মা তোমার কিচ্ছু, শুধু তুমি ডাল ভাত খাও আর তুমি এ বাড়িতে সেই যোগ্য যে বসে থাকো, মা 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 লিক হয়ে গেল পুরো। রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি ইজ নট ক্লিয়ারলি আন্ডারস্টুড, এই ব্যাপারে মানে আমরাও পরিষ্কার নই, মানে যেইভাবে লিখেছিল আরএপিটা কার কী অধিকার কিচ্ছু বোঝা যাচ্ছে না, কারণ নিজেরাই ঘেটেছিল, ঘেটে ফেটেছিল। আবার ওই নাকবাজ বলছে 48 লাখ টাকা দিয়ে নাকি আরএপিটা বানিয়েছে। এই যে পুরো কেপিএমজি যে পুরো ব্যাপারটা দেখভাল করেছে, 48 লাখ টাকা, এখানে কেপিএমজিকে দোষ দিয়ে লাভ নেই, এরাই নিজেরাই ঘেটেছিল। এর কী চাই আপনি যদি না বলতে পারেন, কেপিএমজিকে দোষ দিয়ে কী হবে? আপনি কি চান সেটা তো ভালো করে বলতে হবে, এবং কার সাথে আপনি কাজ করতে চান, কীভাবে কাজ করতে চান, আপনি নিজেই পরিষ্কার নন, তো আপনার এই ডকুমেন্টেশন যারা করবে তারা কী করে লিখে দেবে? আপনি নিজেই জানেন আপনি কী চান। তো এই ক্ষেত্রে কেপিএমজি 48 লাখ টাকা হোক বা জিএসটি দিয়ে কত হয়েছে আমরা জানি না, বা না দিয়ে কত, কেপিএমজিকে দোষ দিয়ে লাভ নেই। আরও যেসব ব্যাপারে বলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে সমস্যা আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে কি, ওই যে বিভিন্ন টেন্ডারের ক্ষেত্রে যেটা এরা করতো এফএসডিএর, নিজেদের পরিচিত লোকদের দিয়ে কোম্পানি খুলিয়ে তাদেরকে সমস্ত কিছু দিয়ে দিত। তো এখন যদি এইসব এলিজিবিলিটি থাকে, তো এই স্বজন পোষণ ব্যাপারটা ঠিকঠাক করে করা যাবে না। কনসোর্টিয়াম রিকোয়ারমেন্টস, আনরিয়েলিস্টিক টাইমলাইন্স। কনসোর্টিয়াম রিকোয়ারমেন্ট এটা বোধহয় এটা এফএসডিএল থেকে আসেনি, যারা পাল্টা কিছু একটা কনসোর্টিয়াম ফর্ম করে কিছু করার কথা ভাবছিল, এটা তাদের পক্ষ থেকে এই সমস্যাটা। নো ক্ল্যারিটি অন নাম্বার অফ আইএসএল ক্লাবস, হ্যাঁ ঠিকই, এই ব্যাপারে পরিষ্কার নয়। ল্যাক অফ ভিউয়ারশিপ ডেটা, ওই যে মানে এটা মনে হয় এফএসডিএল না, কেন এফএসডিএল কাছে তো আছে ভিউয়ারশিপ ডেটা, এইটা হচ্ছে অন্য পক্ষ যারা হয়তো করতে চাইছিল, তাদেরকে এরা শেয়ার করছিল না যে কত ভিউয়ারশিপ অ্যাকচুয়ালি হয়েছে। বলছে না মানে ক্ষতি হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু আপনি ডিটেলস কেন শেয়ার করছেন না? কেননা ডিটেলস শেয়ার করলে তো লোক এটা হিসেব করতে পারে। এখানে এই যেটা বলছিলাম, মানে একটা ক্যানিবেলাইজেশনের সমস্যা রয়েছে। তো এই ব্যাপারে এআইএফএফ কে মানে কেপিএমজি আর কি বলেছে, এটা হচ্ছে মানে এতগুলো হচ্ছে যেটা খেলনাও লিখেছে, এই এতগুলো পয়েন্ট ছিল হচ্ছে যারা সাবমিট করেনি। এবার এআইএফএফ কী বলেছে বিড ইভ্যালুয়েশন কমিটিকে, একটা হচ্ছে লিগ ওনারশিপ স্ট্রাকচার একটু ফ্লেক্সিবিলিটি হলে ভালো হয়। এখন বলে এগুলো কী লাভ? লিগ ওনারশিপ স্ট্রাকচার তো তোমার কনস্টিটিউশনে পরিষ্কার লেখা আছে, তো যখন নতুন কনস্টিটিউশন নিয়ে কথা হচ্ছিল সুপ্রিম কোর্টে, এটা নিয়ে আলোচনা করনি কেন? এখন তুমি বলছো ফ্লেক্সিবল স্ট্রাকচার, এইটা কতদূর কী হবে আমরা জানি না, কেননা এই যে আবার বলছি পুরো জিনিসটা কিন্তু ওই যে স্পোর্টস কোড অনুযায়ী হয়েছে নতুন কনস্টিটিউশনে। আরও এক্সপ্লোর ইকুইটি মডেলস, মানে শেয়ার দিয়ে কিছু যদি করা যায়, এটা বোধ হয় ওই এআইএফএফ ওই আইএসএল ক্লাবদের নিয়ে যেটা করতে যাচ্ছে, আমার মনে হয় না এই ব্যাপারে কোনো আপত্তি জানিয়েছিল সুপ্রিম কোর্ট। মানে এআইএফএফকে কিন্তু সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে তুমি এটা অন্যভাবে করতে পারবে না, শুধু বলেছে তোমাকে স্বাধীনতা বজায় রেখে লিগের ওপর কন্ট্রোল রেখে লিগটা নামাতে হবে। কোথাও কিন্তু বলে দেয়নি সুপ্রিম কোর্ট তোমাকে এইভাবেই করতে হবে, এইভাবেই করতে হবে। এইটা নিজেদের মন করা একটা কাল্পনিক, এদের মানে কল্পনাটা কেচে গেছে। অ্যালাউ এন্ট্রি অ্যান্ড এক্সিট অপশনস ফর লং টার্ম ইনভেস্টার্স, জানি না এখানে কে আপত্তি করেছে, এখানে তো এইসব ব্যাপারে তো সুপ্রিম কোর্ট এগুলো কিছু বলবেই না। রিভিজিট প্রমোশন রেলিগেশন টাইমলাইন বলছে 3-5 বছর। দেখুন এই ব্যাপারে আপনার কোনো ক্রেডিবিলিটি নেই মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের, কেননা এরা বহু আগে গিয়ে এফসিকে একটা কথা দিয়ে এসেছিলো যে প্রমোশন রেলিগেশন শুরু করবে। এরা প্রমোশন তো শুরু করলো কিন্তু রেলিগেশন শুরু করতে পারলো না, তার কেন? তখন এদের কোনো পরিকল্পনাই ছিল না এদের, বা এই অর্থে বলতে গেলে এফএসডিএল যে মডেলে আইএসএলটা চালাচ্ছিল সেখানে রেলিগেশন কোনো দিন হতেই পারতো না, কেননা ওই যে বলেছিলাম রেলিগেশন করতে গেলে আপনাকে কিন্তু অন্তত দুটো ধাপকে চালাতে হবে, লিগে ঠিকভাবে চালাতে হবে। এরা তো একটা ধাপকে চালাচ্ছিল, মানে ওপর ধাপ থেকে পড়লে ধাপ করে আপনি নিচে কোথায় পড়ে গেলেন আপনি নিজেও জানেন না। তো এরা কিন্তু মানে রেলিগেশনটা চালু করার মতন কোনো কাজ এতদিন করেইনি। আর আর এরকম ছোটোখাটো ব্যাপার স্যাপার রয়েছে, মানে সেইগুলো মানে আর খুচরো কাচরা ব্যাপার। তো এই হচ্ছে মোদ্দা কথা, মানে
একদিকে প্রথম দিকে যে আলোচনাটা হলো যে বিষয়গুলো নিয়ে মানে এই চিঠিটা কী করে লিক হলো কে কে জানে, বিডি ভ্যালুয়েশন কমিটি যে রিপোর্টটা পাঠাচ্ছে মানে সুপ্রিম কোর্টে, সেটা আজকেই কী করে লিক হয়ে গেল, যাকে কী করে লিক হলো আমরা জানি না, কিন্তু লিক হওয়ার ফলে আমরা এই ব্যাপারগুলো জানতে পারলাম। প্রথম যে পয়েন্টগুলো ছিল সেগুলো হচ্ছে যেসব পার্টি জমা দিতে পারেনি তাদের মধ্যে প্রথম দিকের পয়েন্টগুলো অবশ্যই এফএসডিএলে বোঝা যাচ্ছে, পরের দিকের পয়েন্টগুলো বোধহয় সাচি বা অন্য যারা পার্টি ছিল সেইগুলো, আর শেষের পয়েন্টগুলো হচ্ছে আপনার ওই এআইএফএ কী প্রস্তাব দিচ্ছে। তো দেখা যাক কোন দিকে যায় গোটা ব্যাপারটা। তো লালটু দেখলাম খুব খোঁচাই আছে, মানে সকালে আনন্দবাজারে বেরিয়েছিল না যে, তো ওই সাংবাদিকটার নামটা ভুলে গেলাম, সে টুইটারে খুব অ্যাক্টিভ, টুইটারেও সে একই জিনিস লিখেছিল, ইস্টবেঙ্গল মোহন মানে কি গতকালের মিটিংয়ে অংশগ্রহণ করেনি, মানে অংশগ্রহণ এরা অনলাইনে করেছিল ইস্টবেঙ্গল আর মোহনবাগান। তো এইটা হচ্ছে মানে অশ্বত্থামা হত ইতি গজ টাইপ লিখেছিল, তো এইভাবে লেখা উচিত হয়নি। তার মানে ব্যাপারটা এরকম দেয় ইস্টবেঙ্গল মোহনবাগান আলাদা, বাকিরা একসাথে, ব্যাপারটা তো এরকম নয়। একটা মিটিং হয়েছে, কেউ ফিজিক্যালি আজকের দিনে অ্যাটেন্ড করে, কেউ অনলাইনে অ্যাটেন্ড করে, ডিজিটালি অ্যাটেন্ড করে, কিন্তু এটা মানে পরিষ্কার করে বলে দেওয়া উচিত যে সবাই অ্যাটেন্ড করেছে, শুধু চেন্নাই করেনি আর উড়িষ্যা করেনি, বাকি সবাই করেছে, কেউ ফিজিক্যালি কেউ ডিজিটালি। আপনি হঠাৎ করে এইভাবে বলতে গেলেন কেন? এটা কী আপনার উদ্দেশ্য ছিল? এবং সেই উদ্দেশ্যে আমার মনে হয় ঠিকই তার উত্তর দিয়েছে, মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বলেছে এটা মানে এটা মিথ্যে দাবি করা হয়েছে বা এটা বিভ্রান্তিমূলক দাবি করা হয়েছে আনন্দবাজারের পক্ষ থেকে। এবং তাতে করে হঠাৎ করে খচে গেল আমাদের লালটুবাবু, খচে গেল, লালটুবাবু একটা ইঙ্গিত দিচ্ছিল যে ইসমাইল মোহাম্মদ তো ছিল না, এরকম একটা ব্যাপার বলতে গেছিলো, তো এই ব্যাপারটা খণ্ডন করে দিয়েছে এআইএফএফ। সবাই ভালো থাকবেন।